আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। বঙ্গবন্ধু কন্যা দেশের স্বার্থ বিক্রি করে না। ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এসব নিয়ে কথা বলে তারা ওপরে ভারত বিরোধিতা করলেও গোপনে তাদের পা ধরে বসে থাকে। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পে যে দেশের প্রস্তাবে দেশের স্বার্থ রক্ষা হবে সেটি গ্রহণ করা হবে। ডক্টর ইউনূসের সঙ্গে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই মন্তব্য করে নোবেল প্রাইজে তার কোনো আগ্রহ নেই বলেও সাফ জানিয়ে দেন সরকার প্রধান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ভারতে নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর প্রথম সরকার প্রধান হিসেবে ২১ ও ২২ জুন দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুদেশের মধ্যে ১০টি নতুন ও নবায়িত সমঝোতা স্বাক্ষর হয়। তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারও নেতিবাচক প্রচারণায় সরব ছিল অপপ্রচারকারীরা। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনলে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশ ও দেশের স্বার্থ বিক্রি করে না। ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সীমান্ত নেই, তাহলে দক্ষিণ এশিয়ায় কেন থাকবে জানতে চান তিনি। কোনো কিছু বিক্রি হলে যেটা ওজন মাপা হয় না, এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো, তো কিসে মেপে বিক্রি হচ্ছে? শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে? সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো? ভারত চীনের সম্পর্ক বা মোদি মমতা সম্পর্ক তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই দেশের জন্য কল্যাণকর প্রকল্প প্রস্তাব গ্রহণ করবে তার সরকার। তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার, আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে যাচ্ছি। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ইউনূসের সাথে তার কোনো বিদ্বেষ নেই, নোবেল প্রাইজেও কোনো আগ্রহ নেই তার। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আমার জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। আগামীতে ভারত বাংলাদেশ সীমান্তে আরও ৭টি সীমান্ত হাট চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। এদিকে নিউ ইয়র্ক ভিত্তিক গণমাধ্যম টাইম ম্যাগাজিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি প্রবন্ধ ছাপা হয়েছে। এতে বলা হয়, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মামলা দিয়ে তাকে হয়রানি করছে। এ নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে মিথ্যা আখ্যা দিয়ে বলেন, সরকার নয়, গ্রামীণ ব্যাংকের কর্মচারীরাই তার বিরুদ্ধে মামলা করেছে, আর দেশের প্রচলিত আইনেই মামলা পরিচালিত হচ্ছে। একটি সংবিধিবদ্ধ সংস্থায় কাজ করে কিভাবে ডক্টর ইউনূস বিভিন্ন দেশে ব্যবসা করেন সে প্রশ্নও করেন প্রধানমন্ত্রী। আতিকা রহমানের রিপোর্ট। টাইম ম্যাগাজিনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি প্রবন্ধ ছাপা হয়েছে। এতে গ্রামীণ ব্যাংকের উত্থানের কার্যক্রম ও ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা নিয়ে লেখা হয়েছে। প্রবন্ধে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার শিকার তিনি। সরকার তাই রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ব্যবহার করে মামলা দিয়ে ইউনূসকে হয়রানি করছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শ্রম আদালতে গ্রামীণ ব্যাংকের শ্রমিক কর্মচারীরাই তার বিরুদ্ধে মামলা করেছে, এতে তার কোনো ভূমিকা নেই। লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা দেয়নি ২০০৬ সাল থেকে একটি পয়সাও দেয়নি, তখন লেবাররা মামলা করেছে, মামলা কিন্তু সরকার করেনি। সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই, কারণ আমার লবিস্ট টাকার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো এটা চাইনি। শেখ হাসিনা বলেন, কর ফাঁকি দেওয়ার কারণে তাকে শাস্তি পেতে হচ্ছে। আমেরিকা হোক, ইউরোপ হোক, যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয়, তার বিরুদ্ধে কী ব্যবস্থা সেই সরকার নেয়। যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে, তো যখনই কিছু টাকা শোধ দিলে তো প্রমাণ হয়ে গেল যে সে ট্যাক্স ফাঁকি দেয়। গ্রামীণ ব্যাংকের জন্য অনেক বিদেশ থেকে অনেক সময় অনেক অনুদান এসেছে, তার কয়টা টাকা গ্রামীণ ব্যাংকে গেছে? ঘুরে দাঁড়াতে সরকার গ্রামীণ ব্যাংকে বিভিন্ন সময় আর্থিক প্রণোদনা দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। যারা এত লেবার
নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এত কিছু বলে, তারা কোথায় এখন? তারা চুপ কেন? আতিকা রহমান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের সহজ উত্তরণে GSP+ সুবিধা দিতে সুইডেনের সমর্থন চেয়েছেন। গণভবনে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গ ভন লিন্ড প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায় সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সুইডেনের প্রতি আহ্বান জানান। এ সময় সুইডিশ রাষ্ট্রদূত বলেন, তার দেশ RMG সহযোগিতা প্রসারিত করবে এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশে তাদের প্রতিশ্রুতির কারণে সামাজিক ও পরিবেশগত দিকগুলোকে টেকসই রাখাকে অগ্রাধিকার দিতে চায়। বাংলাদেশের সঙ্গে পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বন্দ্ব চরমে উঠেছে। আন্তঃরাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজ্য সরকারকে অন্ধকারে রাখা হয়েছে অভিযোগ জানিয়ে গেল সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার মমতার দাবিকে সম্পূর্ণ অস্বীকার করে কেন্দ্রীয় সরকার। এই বিতর্কের মধ্যেই সংবাদ সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত সামদানি প্রত্যয়ের রিপোর্টে। দ্বিপাক্ষিক সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরই ভারতের কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্যের সাথে কোনো আলোচনা না করেই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে পানি বিক্রি করতে চাইছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেন্দ্র যদি একতরফাভাবে সিদ্ধান্ত নেয় তবে তার প্রতিবাদে গোটা দেশে আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে মমতার এমন অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ভারত সরকার। কেন্দ্র জানায় 2023 সালের 24 জুলাই পানি বন্টন ইস্যুতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে লিখিতভাবে অবহিত করা হয়। এছাড়া ফারাক্কা চুক্তি নবায়ন পর্যালোচনায় অংশ নেয়ার জন্য রাজ্য সরকারকে প্রতিনিধি পাঠাতে বলা হলে গেল বছর পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটিও নয়াদিল্লিতে পাঠানো হয়। মঙ্গলবার দিনভর বিবৃতি পাল্টা বিবৃতির পর নিজে প্রকাশ্যে না এলেও সংবাদ সম্মেলন করেন মমতা ব্যানার্জির প্রধান উপদেষ্টা আলাপন ব্যানার্জি। তিনি জানান, গেল বছর জলশক্তি মন্ত্রণালয় 12 সদস্যের একটি টেকনিক্যাল টিম গঠন করে তাতে রাজ্যের প্রধান প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করলেও এ ব্যাপারে 2-1টি ইনপুট ছাড়া তার কাছে আর কিছুই চাওয়া হয়নি। কার্যত নিয়মিতভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এই অতি গুরুত্বপূর্ণ রাজ্যিক, দেশিক ও আন্তর্জাতিক প্রশ্নে তার মতামত বিস্তারিতভাবে লিখিত জানিয়েছেন। মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে পানি বন্টন নিয়ে যেসব গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছেন সেসবের কিছুই জলশক্তি মন্ত্রণালয় গুরুত্ব দেয়নি বলে জানান তিনি। যত ক্লাস্টার অফ ইস্যুস আছে তার রিফ্লেকশন এই টেকনিক্যাল রিপোর্টে নেই। মিনিস্ট্রি অফ জলশক্তি, ভারত সরকারের মন্ত্রক, এই কমিটির রিপোর্ট পাওয়ার পর সেই মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে কোনো চিঠি দেননি, কোনো কমিউনিকে পাঠাননি, কোনো আলোচনা করেননি। কেন্দ্র ও রাজ্যের নীতি নির্ধারক কোনো কমিটিতেই বাংলাদেশ ভারত পানি চুক্তি নিয়ে কোনো কথা বা আলোচনা হয়নি বলে জানান তিনি। সামদানি প্রত্যয়, RTV। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থ রক্ষা না করায় ভারতের সাথে সব চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে বলেও জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। মাত্র আপনার মিয়ানমারের সূচি আর আমাদের দেশের বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এই পর্যায়ে আর কেউ করেছেন বলে আমার জানা নেই। রাজনীতি থেকে সরিয়ে দিতেই পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী রাখার অভিযোগ করেন মির্জা ফখরুল। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। দেশনেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়।
সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো বা আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব। বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলার অভিযোগ তুলে সাম্প্রতিক চুক্তি প্রত্যাখ্যানেরও ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, ন্যায্য হিস্সা আদায় ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যে দেশপ্রেমিক মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে, দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, বলেন নাই আপনাদের? বলেছেন তো। জাহিদ রহমান, RTV, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ওরফে পিন্টু ও তার পরিবারের সদস্যদের নামে শেয়ার বাজারে 16টি বিও হিসাব জব্দ করা হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের BSEC এর নির্দেশের পর এসব হিসাব জব্দ করা হয়। এসব হিসাবের মধ্যে মতিউর রহমানের 4টি, তার প্রথম স্ত্রী লায়লা কানিজের 2টি, প্রথম পক্ষের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের 2টি, প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইপসিতার 3টি ও দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির 5টি বিও হিসাব রয়েছে। চট্টগ্রাম ও ঢাকার 2টি ব্রোকারেজ হাউসে মতিউর রহমানের ছেলে, মেয়ে ও স্ত্রীর নামে খোলা 5টি বিও হিসাব থেকে এ পর্যন্ত 36 কোটি টাকা মুনাফা তুলে নেওয়া হয়েছে। ছাগলকাণ্ডে সমালোচিত এনবিএর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে বেনামে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। এলাকাবাসী জানায় বিলাসবহুল বাড়ি, বিশাল আয়তনের পার্ক, ইকো রিসোর্ট সহ অঢেল সম্পদ রয়েছে তার। অভিযোগ আছে স্বামীর সহযোগিতায় এসব সম্পদ গড়ে তোলেন তিনি। নরসিংদী থেকে নূরে আলম রনির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। কোরবানির 15 লাখের ছাগলই কাল হলো এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জন্য। একে একে বেরিয়ে আসছে পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্য। সবচেয়ে বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে প্রথম স্ত্রীর নামে। মতিউর রহমানের শ্বশুরবাড়ি নরসিংদীতে 4 কানি জমির ওপর আলিশান বাড়ি, 40 বিঘার ওপর ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্টের সন্ধান মিলেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভবন, জমিজমা, পার্ক ও ইকো রিসোর্টের তথ্য মিলছে, যার বেশিরভাগই প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে। অভিযোগ আছে স্বামীর প্রভাব খাটিয়ে পছন্দের জমিও দখল করতেন তিনি। 200-250 লোক সন্ত্রাসের মধ্যে লয়ে আইসা এটা ফাঁকা করতেছে। আমি বাধা দিতে গেছি, পরে বলছে কি লাকির জায়গার মিজা বাধা দিতে আইসা। অবৈধ পয়সা না কামাই করে তাইলে এমন সম্পদ কিনতে তো না। নরসিংদীর মরজালে লাকির নামে গড়ে তোলা ওয়ান্ডার পার্কে একাধিক কটেজ, সুইমিং পুল, বিভিন্ন রাইড সহ বেশ কয়েকটি ভাস্কর্য রয়েছে। তবে দেশ জুড়ে সমালোচনার পর লাকির মালিকানা অস্বীকার করেন পার্কের দায়িত্বরতরা। লায়লা কানিজ লাকি ম্যাডাম না, আগে মিডিয়াম আসেন আর কি, পরে মানুষের কাছ থেকে পরে দাবি দাবি করে মনে হয় কিনছে আর কি। মালিকে আবুল খায়ের মানিক, উনি এটার প্রতিষ্ঠাতা। লাকির মতো লাকি। কলেজের শিক্ষক থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুর উপজেলা চেয়ারম্যান হয়েছেন বলে জানান স্থানীয় নেতারা। ওনার তো টার্গেট হলো লাকির অঢেল টাকা। আমরা ওনাকে চিনতাম, জানতাম, কিন্তু এইভাবে চিনতাম না এখন যেভাবে পত্রিকায় আসতেছে। জানা যায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে 3,55,00,000 টাকা, নরসিংদী ও গাজীপুরে 100 বিঘা জমিও রয়েছে মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে। তবে যার এত সম্পদ, সমালোচনা শুরুর পর থেকে তার সন্ধান মিলছে না। রায়পুরা উপজেলা চেয়ারম্যান কার্যালয়েও অনুপস্থিত তিনি। বাসা ও কার্যালয়ে একাধিকবার যেয়েও কারো বক্তব্য পাওয়া যায়নি। ইমরুল কায়েস, RTV। এদিকে জালিয়াতি করে 7টি পাসপোর্ট তৈরির অভিযোগ উঠেছে আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে। পাসপোর্ট তৈরি করেন বেসরকারি চাকরিজীবী পরিচয়ে, এমনকি পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের 8 জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত দীপ্তচন্দ্র পালের প্রতিবেদনে। বেনজির কাণ্ডে এবার উঠে এসেছে পাসপোর্ট জালিয়াতির খবর। গেল 13 জুন পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের তলবে একটি চিঠি ইস্যু করে দুদক।
সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক, একজন উপপরিচালক ও দুজন উপসহকারী পরিচালক সহ 8 জন। প্রায় 4 ঘন্টা দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সরকারি চাকরি পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট নেননি, সুযোগ থাকলেও নেননি লাল পাসপোর্ট। পাসপোর্ট তৈরি হয় বেসরকারি চাকরিজীবী পরিচয়ে। পাসপোর্ট তৈরির এক পর্যায়ে ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় অবৈধ প্রভাব খাটিয়ে কাজ হাসিল করেন। দীপচন্দ্র পাল, RTV, ঢাকা। সাভারে বোট ক্লাবে মদ পানের পর ভাঙচুর ও মারধরের ঘটনায় ক্লাবের পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। অন্যদিকে পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলাইন। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত মারজান ইভানের রিপোর্টে। সময়টা 2021 সাল। সিনেমা ও ব্যক্তি জীবন নিয়ে সমালোচনা থাকলেও ভালোই যাচ্ছিল চিত্রনায়িকা পরিমণির। 8 জুন 2021 হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেন এই নায়িকা। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যবসায়ী নাসিরকে। অভিযোগ, নায়িকার পরিচিত তুহিন সিদ্দিকী পরিকল্পিতভাবে বোট ক্লাব নিয়ে গেলে নাসির উদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা ও মারধর করেন। 2022 সালের 6 জুলাই পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন নাসির। অভিযোগ, ক্লাবে ঢুকে মদ পান করে অর্থ পরিশোধ না করা, সার্ভিং গ্লাস ছুঁড়ে মারা এবং হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে আহত করা। নাসিরের দাবি, সেই ঘটনা ধামাচাপা দিতেই পরিমণির সাভার থানায় মামলা। সে বছর 18 মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ দেন আদালত। মঙ্গলবার ঢালিউড নায়িকা পরিমণি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সাইফুল ইসলাম 1000 টাকায় মুচলেকায় তা মঞ্জুর করেন। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন 1 অক্টোবর। এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। সঠিক বিচার আমি পাবো এবং আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটা সত্যতা মিলবে। এদিকে মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট বলছে, পরিমণির বাসায় দিনের পর দিন রাত্রি যাপন করা সহ স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় 17 ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে তদন্তে। সেই পরিপ্রেক্ষিতে চাকরি হারাচ্ছেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে ঝিনাইদহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন। মারজান ইভান, RTV। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্তলাল সেন জানিয়েছেন, আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় 4টি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। 2টি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে। জাতীয় সংসদে টেবিলে উপস্থাপন করা সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে 72টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে টানা 3 দিনের অর্থ দিবস কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তবে চলমান পরীক্ষাগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান শিক্ষকরা। এ সময় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া বলেন, দাবি না মানলে আগামী 30 জুন পূর্ণ কর্মবিরতি শুরু করা হবে। এরপরও যদি না মানা হয় তাহলে 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচি শুরু হবে। এতে বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। এই সময় ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। চাকরি প্রার্থীদের অপহরণ এবং এক আবাসিক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের 9 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এই 9 জনের পাশাপাশি বর্তমানে ছাত্রত্ব না থাকা আরও 4 জন সহ মোট 13 জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে
এসব তথ্য জানানো হয়। গত বছরের 7 ডিসেম্বর লিফট অপারেটর পদে চাকরি প্রার্থীদের অপহরণ এবং 4 জুন রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান হলের শিক্ষার্থী শাহরিন রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা প্রমাণিত হওয়ার রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাফল্যের অগ্রযাত্রার ধারাবাহিকতায় আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। স্থানান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা প্রধান ও উপমহাব্যবস্থাপক আলমগীর জাহান, সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক শহীদা বেগম, নারায়ণগঞ্জ অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংকের 29তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে ঢাকা ব্যাংকের হেড অফিসে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ সময় ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ সরকার, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পন্সর এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক রেশাদুর রহমান, আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ আমিরুল্লাহ, তৌহিদুল হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল আহসান, মির্জা ইয়াসিন আব্বাস ও জসিম উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় 2023 সালের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। কারামুক্ত হয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াইয়ের পর সোমবার কারাগার থেকে মুক্ত হন তিনি। জানা যায়, ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তির পর অ্যাসাঞ্জকে কারামুক্ত করা হয়। 2010 ও 11 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। 52 বছর বয়সে অ্যাসাঞ্জের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। গেল 5 বছর যুক্তরাজ্যের কারাগারে আটক ছিলেন তিনি। গাজা উপত্যকার শতকরা 75% আবাদি জমি ধ্বংস করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানায়। তাদের দাবি, স্থানীয়ভাবে খাদ্য সরবরাহ বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে খাদ্য সহায়তা পেতেও বাধা সৃষ্টি করেছে ইসরায়েল। এদিকে গাজার আল শাতি ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়ার বড় বোন সহ তার পরিবারের অন্তত 10 সদস্য। অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 37,000 ও আহতের সংখ্যা 86,000 ছাড়িয়েছে। রাতের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।